হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময় দা, আর তোমরা দেখছো তন্ময় দার পাঠশালা। স্টুডেন্ট, আজকে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের বেশ কিছু এমসিকিউ নিয়ে চলে আসলাম। এর আগের ভিডিওতে তোমরা অবশ্যই ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টারের বাছাইকৃত 30টি কোশ্চেন সম্বন্ধে জেনেছো, এবং আজকে তোমরা জানবা থার্ড অ্যান্ড ফোর্থ চ্যাপ্টারের কিছু অতি গুরুত্বপূর্ণ ফায়ার কোশ্চেন। ঠিক আছে, প্যাটার্ন ওয়াইজ উচ্চ মাধ্যমিকে যে প্যাটার্ন রয়েছে, বিবৃতি রয়েছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ রয়েছে, স্ট্যাটিক কিছু কোশ্চেন রয়েছে। তো এই প্রত্যেকটা কোশ্চেনের প্যাটার্ন এবং তার সঠিক উত্তর এবং কিছু কনফিউজিং কোশ্চেন কিন্তু আমরা আজকে সলভ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং আমার এই ভিডিওতে কোনো কোয়ালিটিতে, কোনো সাউন্ডে কোনো রকমের সমস্যা যদি তোমরা দেখো, কোনো রকমের বুঝতে অসুবিধা হলে, কোনো কনসেপ্ট যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা জানাও। ঠিক আছে, কোন বিষয়ে ভিডিও বানাবো আর কোন জায়গায় ফল্ট হচ্ছে। ঠিক আছে, তো আজকে আমরা যে বিষয়টি সম্বন্ধে আলোচনা করব সেটা হলো থার্ড অ্যান্ড ফোর্থ চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, তো প্রথম যেটা কোশ্চেন রয়েছে পলিটিক্যাল সায়েন্সের থার্ড সেমিস্টারের, সেটা হলো প্রথাগত বা সাবেকি নিরাপত্তা মূলত ড্যাশ ও ড্যাশ ধারণাকে কেন্দ্র করে গড়ে ওঠে। প্রথাগত বা সাবেকি নিরাপত্তা। ঠিক আছে, অপশন আছে সামাজিক ও রাষ্ট্রকেন্দ্রিক, সামাজিক ও রাষ্ট্রকেন্দ্রিক, সামাজিক ও আর্থিক, আর একটা বলছে হলো সামরিক ও রাষ্ট্রকেন্দ্রিক, আর শেষে বলছে সবগুলো। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে হলো সামরিক ও রাষ্ট্রকেন্দ্রিক। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সামরিক ও রাষ্ট্রকেন্দ্রিক। ঠিক আছে, আচ্ছা সামরিক ও রাষ্ট্রকেন্দ্রিক হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? রিও ডি জেনিরো শহরে বিশ্ব পরিবেশ নিয়ে আর্ট সামিট হয়েছিল। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে কত সালে বসুন্ধরা সম্মেলন হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1992 সালে। দারিদ্রতার কারণ কি? দারিদ্রতা কেন হয়? কিছু কিছু দেশ রয়েছে, যেমন নাইজেরিয়ার বেশ কিছু দেশ রয়েছে, ঠিক আছে, তারপরে ঘানা থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি, ওদের যে দারিদ্রতা রয়েছে বা যে কোনো কান্ট্রিতে দারিদ্রতার মানে মেন কারণটা কি? কি বলছে এখানে? শিক্ষার অভাব। এটা শিক্ষার অভাব, স্পেলিংটা মিস্টেক হয়েছে। শিক্ষার অভাব এটা একটা কারণ হতে পারে, শিক্ষার অভাব দারিদ্রতার। ঠিক আছে, জনসংখ্যা বর্ধিত হওয়া এটাও একটা। জনসংখ্যা বর্ধিত হলে কর্মসংস্থান কমবে, কম্পিটিশন মার্কেট চলে আসবে, তাই না? তো আমরা নিজেরাও বুঝতে পারছি জনসংখ্যা বৃদ্ধির কি ডিসঅ্যাডভান্টেজ গুলো রয়েছে। ঠিক আছে, সামাজিক বৈষম্য, মানে একটা শ্রেণী প্রচন্ড বড় লোক আর একটা শ্রেণী প্রচন্ড গরিব, মানে যার আছে তো সব আছে আর যার নেই তো কিছুই নেই, এরকম সিচুয়েশনে কি করে? দারিদ্রতা তৈরি করে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? সবগুলো। আচ্ছা, পিপল স্টেট অ্যান্ড ফেয়ার গ্রন্থের লেখক কে? এটা একটা স্ট্যাটিক কোশ্চেন, বুঝতে পারলাম? এটা স্ট্যাটিক কোশ্চেন, এটা কনসেপচুয়াল কোশ্চেন। ঠিক আছে, এর আগেরটা ছিল কনসেপচুয়াল কোশ্চেন, এটা ছিল কনসেপচুয়াল কোশ্চেন। ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু আসবে। তাহলে হবে ব্যারি বুচান। দেখো, খালি এমসিকিউ সলভ করলে কিন্তু হবে না পলিটিক্যাল সায়েন্স। আর পলিটিক্যাল সায়েন্স এমন একটা সাবজেক্ট, শুধুমাত্র এইচএস না, তোমাদের পরবর্তী যে আপকামিং তোমরা যে কোনো এক্সাম দাও সেক্ষেত্রে কিন্তু পলিটিক্যাল সায়েন্স আসবে, বিশেষ করে সিভিল সার্ভিসে আসবে কিন্তু। ফলে বুঝে পড়তে লাগবে, তোমার নিজস্বতা সেখানে প্রয়োগ করতে হবে, তোমার কি মনে হচ্ছে। এটা হলো কনসেপচুয়াল কোশ্চেন। আর কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য নোট মুখস্থ করলে কিন্তু হবে না। পলিটিক্যাল সায়েন্সে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো তুমি কতখানি বুঝতে পারলা টপিক গুলাকে, সেটাই হলো পলিটিক্যাল সায়েন্স তোমাকে আরো বেশি মজবুত করবে। আর যারা নোট মুখস্থ করবা তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্সে কোনো ইন্টারেস্ট পাবা। ঠিক আছে, আচ্ছা কিয়োটো সম্মেলন, আচ্ছা এটা চলে গেল। কিয়োটো সম্মেলন, কিয়োটো সম্মেলনটা কি? বিশ্ব পরিবেশ রক্ষার মধ্যে একটা সম্মেলন হলো কিয়োটো সম্মেলন, যেটা একটা আন্তর্জাতিক সম্মেলন। কিয়োটো এটা জাপানে হয়, এবং এটা কোন বিষয়কে কেন্দ্র করে হয়? এটা কোন বিষয়কে কেন্দ্র করে হয়? গ্রিন হাউস এফেক্ট নিঃসরণ রোধ। তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নিঃসরণ রোধ, এরকম কিন্তু একটা অপশন থাকতে পারতো, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ, আর এটা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ রোধ। তাহলে নিঃসরণটা তো খারাপ জিনিস, তাই না? এটা রোধ। আর ওজোন স্তর ক্ষয় হচ্ছে যে, বা ওজোন গহ্বরের মধ্যে ছিদ্র তৈরি হয়েছে, সেটা রোধের জন্য, ঠিক আছে, তোমার যে প্রোটোকল হয়েছিল সেটা কানাডার মন্ট্রিল শহরে মন্ট্রিল প্রোটোকল। ঠিক আছে, আচ্ছা মানব নিরাপত্তা, মানব নিরাপত্তা কি? এটা একটা টেস্ট পেপার থেকে সেটা নেওয়া হয়েছিল। ঠিক আছে, মানব নিরাপত্তা কি? বস্তু নিরাপত্তা, দানবীয় নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, দেশীয় নিরাপত্তা। তাহলে মানুষের নিরাপত্তা, তাহলে মানে কি? মানব নিরাপত্তা, এটা কনসেপচুয়াল কোশ্চেন, জনগণের নিরাপত্তা।
ঠিক আছে। আচ্ছা এরপরে এরপরে চলে আসি আমরা পরের কোশ্চেনে। ঠিক আছে, 6 হয়ে গেল। 7 নাম্বার কোশ্চেনে কি আছে, কোনটি সন্ত্রাসবাদের কারণ? কি বলছে, কোনটি সন্ত্রাসবাদের কারণ? সন্ত্রাস মানে টেররিজমের কারণটা কি? 1 নম্বর বলছে মানব অবিচার ও অপমান, এটা একটা কারণ হতে পারে। কারো অবিচার হলো, জাস্টিস সে পেল না, সে মনে করছে যে আমার জাস্টিস দরকার, মানে এটা আমার জাস্টিস হওয়া উচিত কিন্তু আমি জাস্টিসটা পেলাম না। বা অপমান, রাজনৈতিক মতাদর্শ, কারো রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে যে আমি সরকার গঠন করব টেররিজমের মাধ্যমে, সেটা যেমন আফগানিস্তানে তালিবানের ক্ষেত্রে হয়েছে। তাদের একটা রাজনৈতিক মতাদর্শ ছিল যে যদি ভোটের মাধ্যমে না হয় তাহলে সংগ্রামের মাধ্যমে, গেরিলা পদ্ধতির মাধ্যমে, টেররিজমের মাধ্যমে আমি ক্ষমতা দখল করতে পারি। আর হলো বিদেশি সহযোগিতা একটা কিন্তু ব্যাপার হচ্ছে, কোনো একটা দেশ টেররিজমকে ফান্ড করছে, যা দিয়ে তারা যুদ্ধের অস্ত্র থেকে শুরু করে বোম থেকে শুরু করে সমস্ত জিনিস সে পারচেজ করছে, পারচেজ করার পর সে সেই দেশকে দখল করছে। ঠিক আছে, মানে দেশে থেকে দেশের বেইমানি করছে। তো এটা হতে পারে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি সবগুলো। নেক্সট 8 নম্বর, কোনটি মানব নিরাপত্তার বৈশিষ্ট্য? এটা একটা কনফিউজিং কোশ্চেন। ঠিক আছে, এটা একটা কনফিউজিং কোশ্চেন রয়েছে, কোনটি মানব নিরাপত্তার বৈশিষ্ট্য? ঠিক আছে, বলছে হলো মানব নিরাপত্তা ব্যক্তিকেন্দ্রিক, বহুমাত্রিক, ভয় থেকে মুক্তি। তাহলে এখানে দেখো মানব নিরাপত্তা ব্যক্তিকেন্দ্রিক, একটা মানুষের নিজস্ব নিরাপত্তা থাকতেই পারে, নিরাপত্তার অভাব হতেই পারে, মেল ফিমেল প্রত্যেকে। ঠিক আছে, বহুমাত্রিক, মানব নিরাপত্তা মানে তোমার মানব নিরাপত্তা বহুমাত্রিক হতে পারে। বহুমাত্রিক মানে বিভিন্ন দিক থেকে, কেউ তোমাকে থ্রেট দিল সেটাও তোমার নিরাপত্তা, তুমি কোনো জায়গায় জাস্টিস পেলা না সেটাও তোমার নিরাপত্তার অভাব হচ্ছে, তুমি শিক্ষার দিক থেকে বঞ্চিত হচ্ছ, তুমি অর্থের দিক থেকে বঞ্চিত হচ্ছ, তুমি আইনের দিক থেকে বঞ্চিত হচ্ছে। এই প্রত্যেকটা জিনিস, ইচ এন্ড এভরিথিং, তুমি তোমার দেশের থেকে যেটা পাওয়া উচিত তুমি সেটা পাচ্ছ না, তার মানে মনে রাখতে হবে সেটা হলো মানব নিরাপত্তার পার্ট। তাহলে সবগুলি হলো তোমার হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা 9 নম্বর কোশ্চেন, একটি মানুষ বা একটি গোষ্ঠী প্রশাসনের থেকে সবসময় হুমকির মুখে পড়ছে। কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা মানুষ সে সবসময় প্রশাসনের কাছ থেকে হুমকির মুখে পড়ছে, তাদের কোনো প্রতিরক্ষা নেই, সেই গোষ্ঠী বা সেই ব্যক্তির কোনো প্রতিরক্ষা নেই, এবং নাগরিক সব অধিকার পাচ্ছে না, সেই নাগরিকগুলো কোনো অধিকার পাচ্ছে না নাগরিক হয়েও, তাহলে সেটা কি ধরনের নিরাপত্তার অভাব হচ্ছে? ঠিক আছে, মানব নিরাপত্তা অবভিয়াসলি এটা হবে। ঠিক আছে, মানব অধিকার, ঠিক আছে, মানব নিরাপত্তা হচ্ছে, এবং মানব অধিকার যেটা সেটা কি হয়ে যাচ্ছে, মানব অধিকার তো বঞ্চিত হচ্ছে এখানে, অপশনটা বলছে মানব অধিকার, তাহলে এটা কি মানব অধিকার? ঠিক আছে, কি ধরনের নাগরিকেও সে তোমার কোনো প্রতিরক্ষা নেই, তাহলে রাইট আনসার হয়ে যাবে মানব নিরাপত্তা। দেখো মানব অধিকার যদি এখানে বলতো যে বঞ্চিত, সরি যদি বলতো মানব অধিকার বঞ্চিত, ঠিক আছে, তাহলে কিন্তু এটা অ্যান্সার হতো। যেহেতু এখানে বলছি মানব অধিকার, মানব অধিকার মানে কি হিউম্যান রাইট। ঠিক আছে, তাহলে মানব অধিকার কি হচ্ছে এখানে? তাহলে মানুষটার অধিকার তো স্বয়ংসম্পূর্ণ হচ্ছে না। যদি বলতো মানব অধিকার রোধ, তাহলে এটা কিন্তু রাইট আনসার হতো। তাহলে কি হবে, মানব নিরাপত্তা, কি হয়ে যাবে মানব নিরাপত্তা। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এটা মানব অধিকার না। ঠিক আছে, এটা কি মানব অধিকার? মানব অধিকার না, সে সব সময় হুমকির মুখে পড়ছে, সে সব সময় প্রশাসন তাকে কোনো সহযোগিতা করছে না, তাহলে তার কি হচ্ছে, মানব নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসো প্লেগ রোগ। প্লেগ রোগের উদ্ভব কাল কোনটা? এটা হয়ে যাবে, এটা স্ট্যাটিক একটা কোশ্চেন। হ্যাঁ, 1347 থেকে 1551। ঠিক আছে, তোমরা এগুলা রাইট আনসার গুলা নোট ডাউন করে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে বলছে কোনটি পরিবেশগত নিরাপত্তা নয়? ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন, কোনটি পরিবেশগত নিরাপত্তা নয়? কোনটি পরিবেশগত নিরাপত্তা নয় বলছেন, এটা কিন্তু মনে রাখতে হবে নয়। ঠিক আছে, খুব সমস্যা করে। জলবায়ু পরিবর্তন, অরণ্য ক্ষয়, দূষণ, তাহলে জলবায়ু পরিবর্তন পরিবেশের সঙ্গে রিলেটেড, অরণ্য ক্ষয় পরিবেশের সঙ্গে রিলেটেড, দূষণ পরিবেশের সঙ্গে রিলেটেড, রাজনৈতিক পরিবেশ কিন্তু পরিবেশের সঙ্গে রিলেটেড না। তাহলে রাইট আনসার হয়ে যাবে কি রাজনৈতিক পরিবেশ। ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? এখানে অপশনটা ভুল আছে, এটা হবে হলো 1946। রাইট আনসার হয়ে যাবে 1946। হরি সিং কে ছিল? কাশ্মীর। ঠিক আছে, যখন স্বাধীন রাষ্ট্র ছিল কাশ্মীর, স্বাধীন রাষ্ট্র যখন কাশ্মীর ছিল, সেই কাশ্মীরের
স্বাধীন রাজা মানে দেশীয় রাজা, ঠিক আছে, সে ছিল হরি সিং। ঠিক আছে, হরি সিং ভারত ভুক্তি দলিলে স্বাক্ষর করে কত সালে? 1947 সালের 26 অক্টোবর। কাশ্মীরের এই হরি সিং এর যে ব্যাপারটা রয়েছে, যে কাশ্মীর হরি সিংকে বলা হয়েছিল যে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হও, হরি সিং বলেছিল না, আমি স্বাধীন রাষ্ট্র তৈরি করবো। আর ওই দিক দিয়ে পাকিস্তানের হানাদার বাহিনী ভারতে যখন অ্যাটাক করে, ভারতের মানে ভারতে না সরি কাশ্মীরে যখন অ্যাটাক করে, তখন বল্লভভাই প্যাটেলকে হরি সিং গিয়ে বলে যে আমাদেরকে বাঁচাও। তখন কি করে বল্লভভাই প্যাটেল বলে, আমাদের দলিলে, ভারত ভুক্তির দলিলে তোমাকে সাইন করতে হবে, তাহলেই আমরা গিয়ে কিন্তু ওখানে অপারেশন চালাবো। বুঝতে পারলে ব্যাপারটা? এরপরে কি হলো, কাশ্মীরের কিছুটা অংশ পাকিস্তানের কাছে রয়েছে, যেটা পিওকে, আর বাকিটা আমাদের কাছে রয়েছে, এবং সেটা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয় কত সালে? 1947 26 অক্টোবর। নেক্সট, কে বলেছিল ভারতের ভৌগোলিক সীমার মধ্যে কোনো স্বাধীন দেশীয় রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করা যাবে না? দেখো, 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও বেশ কিছু জায়গা কিন্তু ভারতের অন্তর্ভুক্ত ছিল না। ইভেন কোচবিহার থেকে শুরু করে, ওদিকে সিকিম থেকে শুরু করে, জুনাগড় থেকে শুরু করে বেশ কিছু জায়গা ভারতের অন্তর্ভুক্ত কিন্তু ছিল না, তাদেরকে ভারতের সঙ্গে যুক্ত করার প্রয়াস করা হচ্ছিল। যেমন হায়দ্রাবাদ কিন্তু ভারতের অন্তর্ভুক্ত ছিল না, জুনাগড় ছিল না, ভোপাল ছিল না। ঠিক আছে, তো এই কথাটা কে বলেছে যে ভারতের ভেতরে থেকে একটা স্বাধীন রাষ্ট্র কোনোদিনও থাকবে না, মানে ভারতের মানচিত্রের ভিতরে একটা স্বাধীন দেশ, মানচিত্রের ভিতরে এটা সম্ভব না? কে বলেছিল এটা? জওহরলাল নেহেরু বলেছিল। কত সালে সিকিম একটি অঙ্গরাজ্যে পরিণত হয়? ভারতের একটা রাজ্যে পরিণত হয় সিকিম। বুঝতে পারলে ব্যাপারটা? এটা কি হবে? 1975 সালের 36তম সংশোধনে। বুঝতে পারলে ব্যাপারটা? রাইট আনসার হয়ে যাবে এটা। দাদরা ও নগর হাভেলি, দাদরা ও নগর হাভেলি, ঠিক আছে, 16 নম্বর কোশ্চেন চলে যাও। দাদরা ও নগর হাভেলি কাদের উপনিবেশ ছিল? ইংরেজদের, ফরাসিদের, পর্তুগিজদের। কি হবে? পর্তুগিজদের উপনিবেশ ছিল। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিল? ফজল আলী। কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে ফজল আলী। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন রাজ্য সব থেকে বেশি উদ্বাস্তু প্রবেশ করেছিল? কোন রাজ্য সব থেকে বেশি উদ্বাস্তু প্রবেশ করেছিল? পশ্চিমবঙ্গে কিন্তু সব থেকে বেশি উদ্বাস্তু প্রবেশ করেছিল। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু আশা করি চলে আসবে। অপারেশন পোলো আসবে মানে আমার মনে হয় চলেও এসেছে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। অপারেশন পোলো কোন রাজ্যে অন্তর্ভুক্তির সাথে সম্পর্কিত? মানে অপারেশন পোলোর সঙ্গে কোন রাজ্য কানেক্টেড? ঠিক আছে, রাইট আনসার হয়ে যাবে কি? হায়দ্রাবাদ। কি হয়ে যাবে? হায়দ্রাবাদ। ধর কমিশনের মূল উদ্দেশ্য কি ছিল? ঠিক আছে, রাইট আনসার হয়ে যাবে ফার্স্ট অপশনটা। ভাষাগত ভিত্তিতে অথবা প্রশাসনিক সুবিধা, অর্থনৈতিক কার্যকারিতা ও জাতীয় সংহতি, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, 21 নম্বর কোশ্চেনে চলে যাও। কি বলছে? সমকালীন বিশ্বে যে সমস্ত কারণে মানব জীবন নিরাপত্তা আজ সংকটের সম্মুখীন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো সন্ত্রাসবাদ। বিশ্বের কম বেশি সর্বত্রই আজ সন্ত্রাসবাদের শিকার। তবে বর্তমানে সন্ত্রাসবাদ কোনো একটি দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, বিশ্বব্যাপী এর প্রভাব আছে। একে বলা হয় কি? যখনই আমাদের আন্তর্জাতিক বলছে, মানে দেশের বাইরে বলছে, তাহলে রাইট আনসার কি হয়ে যাবে? আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। ঠিক আছে, অনেকগুলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মানে সন্ত্রাসবাদী সংগঠনও রয়েছে, ঠিক আছে, যারা গোটা বিশ্বের মধ্যে একটা থ্রেট। ঠিক আছে, নেক্সট, বিবৃতি। এটা এক রকমের ভয়ানক কোশ্চেন, হয়তো তোমাদের দেখলেই ভয় লাগে। ঠিক আছে, দেখো, এর জন্য মনে রাখতে লাগবে কনসেপ্ট বুঝতে হবে। ঠিক আছে, যদি আমরা মুখস্থ করতে থাকি তাহলে বিবৃতির আনসার কোনোদিনই পারবো না, ঘটনাগুলো জানতে লাগবে। ঠিক আছে, কি বলছে দেখো, বিবৃতি এ, হায়দ্রাবাদের নিজাম ভারতের সমর্থক ছিলেন না। ঠিক আছে, ছিলেন না, কারণ আর মানে রিজন, কারণটা কি? নিজাম এক স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে হায়দ্রাবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। দেখো, নিজাম মানে কি? সর্বপ্রথমে জানতে লাগবে যে দিল্লির সুলতান বা দিল্লির বাদশাহ, বাংলার নবাব, আর হায়দ্রাবাদের মুসলিম শাসকদেরকে বলা হতো নিজাম। ঠিক আছে, তো এই নিজামরা কিন্তু স্বাধীন থাকতে চেয়েছিল, হায়দ্রাবাদ কিন্তু ভারতের সাথে যুক্ত হতে চায়নি প্রথম দিকে। ঠিক আছে, এবং এই দুটাই কিন্তু কি বলছে সঠিক, মানে এর সঠিক ব্যাখ্যা বা এর সঠিক কারণ হলো আর। ঠিক আছে, নেক্সট, এটাও বিবৃতি। লর্ড
পেথিক লরেন্সের নেতৃত্বে 4 জন সদস্য বিশিষ্ট ক্যাবিনেট মিশন 1947 সালে 24শে মার্চ ভারতবর্ষে আসে। ঠিক আছে, 1945 সালের ভারত শাসন আইনে দেশীয় রাজ্যগুলো এবং ব্রিটিশ শাসিত রাজ্যগুলোকে নিয়ে এক যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা ছিল। দেখো অপশন কি বলতো, ক আর খ ঠিক, ক ঠিক খ ভুল, খ ঠিক ক, খ ঠিক ক ভুল, কিন্তু ক এর সাথে খ এর কোনো সম্পর্ক নেই। দেখো এখানে ব্যাপারটা কি বলছে, লর্ড পেথিক লরেন্সের নেতৃত্বে 4 জন সদস্য বিশিষ্ট ক্যাবিনেট মিশন, এই যে 4 জন আমি মার্ক করলাম না, এটা ভুল হবে, এটা 3 জন হবে, তার মানে কটা কি হয়ে যাচ্ছে, কটা ভুল হয়ে যাচ্ছে, আর কটা কি ঠিক। 1935 সালের ভারত শাসন আইনে দেশীয় রাজ্য ও ব্রিটিশ শাসিত রাজ্যগুলোকে নিয়ে এক যুক্তরাষ্ট্রের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে খ ঠিক ক ভুল, কিন্তু এটার সঙ্গে এটা কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা ক্যাবিনেট মিশন চলে গেল আর এটা দেশীয় রাজ্য অন্তর্ভুক্তি চলে গেল, তার মানে এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, মানে এটা ভুল, মানে ক ভুল খ ঠিক, কিন্তু ক এর সঙ্গে খ এর কোনো সম্পর্ক নেই, রাইট আনসার হয়ে যাবে এটা। ঠিক আছে, এবারে 24 দেখো কি বলছে, যখন মানুষ বাধ্য হয়ে যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীতে নিপীড়িত ইত্যাদি কারণে অন্যত্র চলে যায়, মানে কোনো একটা ব্যক্তি বা কিছু মানুষ সে তার নিজের স্থান পরিবর্তন করে অন্য একটা স্থানে চলে গেল। ঠিক আছে, এটাকে কি ধরনের অধিবাসন বলে, অধিবেশন হয়ে গেছে, এটা অধিবাসন বলে, অধিবাসন। ঠিক আছে, এটা কি হয়ে যাবে রাইট আনসার, অনিচ্ছাকৃত, ইচ্ছা নেই তাও দুর্ভিক্ষের জন্য বা মহামারীর জন্য অন্য জায়গায় যাচ্ছে, এটাকে অনিচ্ছাকৃত অধিবেশন বলবে। এটা একটা খুব ভালো কোশ্চেন, আমার বানানো কোশ্চেন এটা। কোভিড-19 এই সমগ্র বিশ্বব্যাপী মহামারী দেখা গিয়েছিল, এমন পরিস্থিতিতে ইউএনও এবং ইউএনও এর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিরাপত্তা প্রদান করেছিল। এটি কি ধরনের নিরাপত্তা? মনে রাখবা, যখন ইন্টারন্যাশনালি আমাদের দেশ আমাদেরকে নিরাপত্তা দেয়, ঠিক আছে, আমাদের দেশ আমাদেরকে নিরাপত্তা দেয়, ঠিক আছে, কিন্তু যখন ইন্টারন্যাশনালি কেউ কোনো ইউনিয়ন বা কোনো এনজিও, ঠিক আছে, দেশের গণ্ডি অতিক্রম করে মানুষের সেবায় অন্তর্ভুক্ত হবে বা মানুষের সেবায় নিজেকে বিলীন করবে, তখন সেই নিরাপত্তাকে বলবো আমরা অপ্রথাগত নিরাপত্তা বা অসাবেকি নিরাপত্তা বলবো আমরা। তাহলে রাইট আনসার হয়ে যাবে অপ্রথাগত নিরাপত্তা। নেক্সট 26 নম্বর, নিউ ইয়র্কের মানুষেরা উচ্চ জীবনযাপন লাভের আশায় বা উচ্চ জীবনযাত্রা ব্যয়ের কারণে আর্থিকভাবে পিছিয়ে থাকে, এটাকে আমরা কি দারিদ্রতা বলবো? খুব ফানি কিন্তু কোশ্চেনটা। ঠিক আছে, দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। মনে করো আমার ইনকাম 10 টাকা, কিন্তু আমি ফুটানি দেখাচ্ছি মনে করো 1000 টাকা। বুঝতে পারলে ব্যাপারটা? মনে করো আমার কাছে একটা টাকা আসলো, আমার কাছে এমনি টাকা নেই, হঠাৎ করে মনে করো আমি একটা স্কলারশিপ পেলাম, স্কলারশিপের টাকা আসলো, সেই টাকা দিয়ে হয়তো আমি আমার এডুকেশনে বা আমার নিজস্ব কোনো ভালো কাজে আমি সেটাকে ব্যয় করতে পারি, কিন্তু না করে সেটা দিয়ে আমি একটা মনে করো আইফোন কিনে নিতাম, সাপোজ মনে করো টাকা পয়সা দিয়ে, বা অন্য কিছু করলাম যেটা আমার ক্ষমতার বাইরে সেটাকে মেনটেন করা। ঠিক আছে, যার ফলে কিন্তু আমি দরিদ্র হচ্ছি। দরিদ্র হওয়ার অন্যতম শর্ত আমার লাইফস্টাইল, আমার যতখানি লাইফস্টাইল দেখানো উচিত তার থেকে যদি আমি বেশি লাইফস্টাইলের উপর যদি আমি আমার অর্থ ব্যয় করি, তার ফলেও আমি দরিদ্র হচ্ছি, সেই দারিদ্রতাকে বলবো আমরা আপেক্ষিক দারিদ্রতা। বুঝতে পারলে ব্যাপারটা? যদি এরকম তোমাদের মধ্যে কেউ হয়ে থাকো বা হয়ে থাকে যে মানে হয়তো আমরা বন্ধুদের মধ্যে বলি না যে না আমার অবস্থা খুব খারাপ, ঠিক আছে, কিন্তু হাতে আইফোন, তাহলে তখন মনে রাখতে লাগবে সেটাকে আমরা কি বলবো, আমি আপেক্ষিক দারিদ্রতা। ঠিক আছে, পার্টস অফ জোকস কেউ সিরিয়াসলি নিও না। ঠিক আছে, তো এটা হয়ে গেল আপেক্ষিক দারিদ্রতা। আর এরপরে 27 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। 27 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো কি বলছে, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক দীর্ঘমেয়াদী সামগ্রিক ও বাস্তব উন্নয়ন ব্যবস্থাকে কি বলবো আমরা? সুস্থায়ী বা সানস্টেবল ডেভেলপমেন্ট। মানে আমাদের বিজ্ঞান প্রযুক্তিতে উন্নতি হবেই, আমরা বলতে পারবো না যে এআই কে বন্ধ করে দিব, আমরা বলতে পারবো না যে আমরা যেভাবে অনলাইন পেমেন্ট সিস্টেম শুরু হয়েছে বা অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, যে অনলাইনে যে আমরা নিজেদেরকে অনেকটা এগিয়ে নিয়েছি, এটাকে আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু তার পাশাপাশি আমাদের পরিবেশকেও রক্ষা করতে হবে। 5G 4G 6G হয়তো আরো অনেক জি আসবে, কিন্তু তার পাশাপাশি আমাদের পরিবেশের কথা ভাবতে হবে, এটাকে বলবো আমরা সানস্টেবল ডেভেলপমেন্ট। অধিবাসনের ক্ষেত্রে একটি ইতিবাচক দিক, অধিবাসন মানুষ যখন এক স্থান থেকে অবস্থানে যায় তখন এটা নেগেটিভ দিক হলো কি, সেই দেশে জনসংখ্যা বাড়ে। পজিটিভ দিকটা কি? পজিটিভ দিকটা হলো কি শ্রমশক্তি সরবরাহ হয়, যেমন ভারত থেকে, বাংলাদেশ থেকে,
প্রচুর পরিমাণে শ্রমিক কোথায় যায়? দুবাইতে যায়, বা আমাদের ভারতে যে ইন্টারনাল ইমিগ্রেশন বা অভিবাসন হয়, ঠিক আছে, কেরালা যায় অনেকে। তাহলে এর ফলে কি হয়? শ্রমিকদের সংখ্যা বাড়ে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো বাম স্তম্ভ ডান স্তম্ভে। ঠিক আছে, ভয়ানক ভয়ানক, তাই না, এমসিকিউর মধ্যে। তো বাম স্তম্ভ ডান স্তম্ভ, দেখো এখানে কি হবে? শেখ আব্দুল্লাহ। শেখ আব্দুল্লাহ কার সঙ্গে কানেক্টেড? কাশ্মীরের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, শেখ আব্দুল্লাহ কাশ্মীরের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, এরপরে চলে আসো হলো মীর ওসমান। এ ছিল হায়দ্রাবাদের একজন নিজাম। স্বামী সীতারামান, স্বামী সীতারামান হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। ঠিক আছে, নেক্সট চলে যাবে মহারাজা বোধচন্দ্র, এটা হয়ে যাবে মণিপুরের রাজা ছিল। ঠিক আছে, আর ফজল আলী হয়ে যাবে রাজ্য পুনর্গঠন কমিটির মেম্বার। ঠিক আছে, রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন এটা হয়ে যাবে, এই বিটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট লাস্ট কোশ্চেন, এটার অ্যান্সারটা তোমরা বলবা। কত সালে হায়দ্রাবাদ ভারতের ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্ত হয়? ঠিক আছে, এটার অ্যান্সারটা তোমরা বলবা। ঠিক আছে, ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর এইভাবে আমার এক্সাম গুলো নেওয়া হয় প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, এরকম ওএমআর শীট থাকে, এবং তোমাদের কিন্তু প্রত্যেকটা মক টেস্টে আমি এইভাবেই এক্সাম গুলো নিতেই। ঠিক আছে, কোশ্চেন পেপারের সঙ্গে যে ওদের যে ওএমআর শীট, সেই ওএমআর শীট গুলো ওরা ফিল করে, যাতে ওরা পরীক্ষার ক্ষেত্রে অনেকটা ওদের সুবিধা হবে। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।